আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। 4 দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্ডন, ইথিওপিয়া এবং ওমানে আজ রওনা হচ্ছেন। বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি মনোনীত হয়েছেন বিহারের মন্ত্রী নীতিন নবীন। ভারত স্পষ্ট জানিয়েছে যে নতুন দিল্লি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে এবং কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। হংকংকে হারিয়ে ভারত বিশ্বকাপ স্কোয়াশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। দুবাইতে আজ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেট ম্যাচে ভারত 90 রানে পাকিস্তানকে পরাস্ত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্ডান, ইথিওপিয়া এবং ওমানে 4 দিনের সফরে আজ রওনা হচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী জর্ডনে যাবেন। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে এই সফর। রাজা আবদুল্লাহ বিন আল হুসেইনের আমন্ত্রণে তার এই সফরে প্রধানমন্ত্রী জর্ডনের রাজার সঙ্গে দুদেশের সামগ্রিক সম্পর্কের ক্ষেত্র খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করবেন। আগামীকাল শ্রী মোদী ইথিওপিয়া যাবেন। সেদেশে এটি হবে তাঁর প্রথম সফর। তিনি ভারত ইথিওপিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। 3 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ওমানে পৌঁছবেন, সাক্ষাৎ করবেন সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর এই সফর। এই সফরের ফলে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃষি ও সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশীদারিত্বের বিষয়ে সামগ্রিক পর্যালোচনার সুযোগ মিলবে। বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হয়েছেন নীতিন নবীন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংকে এক বিবৃতিতে এই পদে বিহারের রাজ্য মন্ত্রিসভা সদস্য নীতিন নবীনের নাম ঘোষণা করেছেন। এদিকে সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নীতিন নবীনকে অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেন, নীতিন নবীন একজন পরিশ্রমী কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার সাংগঠনিক অভিজ্ঞতা এবং বিহারে একাধিক মেয়াদে বিধায়ক ও মন্ত্রী হিসেবে তার বিশেষ অবদান রয়েছে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে নীতিন নবীন অধ্যবসায়ের সঙ্গে কাজ করেছেন। তিনি নম্র স্বভাব এবং কাজে বিশ্বাসী। তার শক্তি ও নিষ্ঠা আগামী দিনে বিজেপি দলকে শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী। ভারতীয় রেল তার প্রায় সমগ্র ব্রডগেজ নেটওয়ার্কে বিদ্যুতায়ন সম্পন্ন করেছে। 25টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 99%-এরও বেশি বিদ্যুতায়ন করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে 2019 থেকে 2025 সালের মধ্যে 33,000-এরও বেশি রুট কিলোমিটারের বিদ্যুতায়ন হয়েছে, যা জার্মানির সমগ্র রেল নেটওয়ার্কের প্রায় সমান। ভারত স্পষ্ট জানিয়েছে যে নতুন দিল্লি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সর্বদা সমর্থন করে আসছে এবং কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। আজ এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত আশা করে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, প্রযুক্তি মানুষের বিচারবোধকে সমৃদ্ধ করতে পারে, কিন্তু কখনোই তার বিকল্প হতে পারে না। দিল্লিতে একটি সিম্পোজিয়ামে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি গতকাল বলেন, কোভিড অতিমারির সময় প্রযুক্তি অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছিল, কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না, এর কিছু অন্ধকারাচ্ছন্ন দিকও রয়েছে। প্রধান বিচারপতির মতে, যে সংস্কার দেশের গরিব, বয়স্ক ও ডিজিটাল প্রযুক্তিতে অনভিজ্ঞ ব্যক্তির কাজে লাগে না, তা মোটেই গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গে এসআইআর-এর পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামীকাল। তার আগে ত্রুটিমুক্ত তালিকা তৈরিতে সব রকম সাবধানতা অবলম্বন করছে নির্বাচন কমিশন। ভোটারদের জমা পড়া এই নিউমারেশন তথ্য যাচাইয়ের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম-এর ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়ায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ভিন রাজ্য এবং নির্বাচন কমিশনের তরফে মোট 5 জন নোডাল অফিসারকে অবজারভার হিসেবে এ রাজ্যে পাঠানো হয়েছে। বিভিন্ন ফার্স্ট লেভেল চেকিং ভেন্যুতে তারা ইভিএম যাচাই প্রক্রিয়ার উপর নজর রাখবেন। কমিশন সূত্রের খবর, অরুণাচল প্রদেশ থেকে ডেপুটি সিইও সানি কায়েম মিজে, মহারাষ্ট্র থেকে ডেপুটি সিইও যোগেশ গোসাবি, মেঘালয় থেকে অ্যাডিশনাল সিইও PK বোরো এবং মিজোরাম থেকে জয়েন্ট সিইও এথেল রোথাংপুইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই সপ্তাহ থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতি রাত ৮টা এবং বুধবার রাত ৯:৩০ শোনা যাবে বিশেষ অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। আকাশবাণী কলকাতার বিকেল ৫টা ১০ সংবাদের সময় আগামীকাল থেকে আজ থেকে ৫ মিনিট বেড়ে ১০ মিনিটের হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরও বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন বেলা ১২টা ৩০ এবং সন্ধ্যা ৬টা ৩৫ গ্রামীণ সংবাদের সময়সীমা ৩ মিনিটের বদলে ৫ মিনিটের করা হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে জঙ্গি হামলায় গতকাল এক ঘাতক সহ ১২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় ঘাতককে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়। এই ঘটনায় ২ পুলিশ আধিকারিক সহ ২৯ জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ ঘটনাটিকে শোচনীয় ও ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন। ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, গত ২ বছর ধরে অস্ট্রেলিয়ায় ইহুদিরা ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছেন। এই ঘটনা তারই একটি অধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানান। তিনি বলেন, এই পরিস্থিতিতে ভারত অস্ট্রেলিয়ার জনগণের সঙ্গে একাত্মতা অনুভব করছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার তদন্তে রাজ্য সরকারের গঠিত কমিটির সদস্যরা গতকাল মাঠ পরিদর্শন করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মুখ্য সচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ কমিটির অপর কয়েকজন সদস্য যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে মেসি যে গেট দিয়ে মাঠে প্রবেশ করেছিলেন সেখানে প্রবেশ করে মাঠের পরিস্থিতি খতিয়ে দেখেন। বিভিন্ন অংশের ভিডিওগ্রাফিও করেন তারা। কথা বলেন মাঠ দেখভালের দায়িত্বে থাকা কয়েকজন কর্মীর সঙ্গে। বিচারপতি অসীম রায়ের বাড়িতে গতকাল এই ঘটনা নিয়ে প্রাথমিক যে বৈঠক হয়েছে সেখানে ১৫ দিনের মধ্যে এই ঘটনার তদন্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত স্কোয়াশ বিশ্বকাপের ফাইনালে বিশ্ব তালিকার শীর্ষে থাকা হংকংকে পরাস্ত করে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাইয়ে গতকাল সন্ধ্যায় তারা হংকংকে ৩-০ হারিয়ে দেয়। প্রথম ম্যাচে জোশুয়া চেনাপ্পা লি কাইকে ৩-১ পরাজিত করে। এরপর ভারত সেরা অভয় সিং অ্যালেক্স লাউকে ৩-০ হারান। অন্তিম ম্যাচে ১৭ বছরের অনাহত সিং টমেটো হোকে সেই একইভাবে ৩-০ পরাস্ত করেন। মার্কিন সরকার আজ থেকে H-1B এবং তার উপর নির্ভরশীল H-4 ভিসা আবেদনকারীদের বর্ধিত স্ক্রিনিং এবং যাচাইকরণ শুরু করবে, যার মধ্যে তাদের সামাজিক মাধ্যমের প্রোফাইলের পরীক্ষাও অন্তর্ভুক্ত থাকবে। বিদেশ মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। অভিবাসন সংক্রান্ত কঠোর ব্যবস্থার সর্বশেষ পদক্ষেপ হিসেবে এবং H-1B ভিসা প্রোগ্রামের অপব্যবহার রোধে নতুন নির্দেশিকাটি ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে। দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে ভারত ৯০ রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। গতকাল পাকিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ের পর শুরু হয় ও ৪৯ ওভারের খেলা হয়। ভারত ৪৬ ওভার ১ বলে ২৪০ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪১ ওভার ২ বলে ১৫০ রানে অল আউট হয়ে যায়। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-২০ ক্রিকেটে গতকাল রাতে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ৫ ম্যাচের সিরিজের তৃতীয় টি-২০ খেলায় ভারত দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ১১৮ রানের লক্ষ্য তাড়া করে ভারত ১৫.৫ ওভারে ৩ উইকেটে ১২০ রান করে। ভারতীয় আবহাওয়া বিভাগ আজ তেলেঙ্গানা এবং কর্ণাটকের বেশ কিছু জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও আগামী ৪ দিন নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরও একবার। ৪ দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্ডন, ইথিওপিয়া এবং ওমানে রওনা হচ্ছেন। বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি মনোনীত হয়েছেন বিহারের মন্ত্রী নীতিন নবীন। ভারত স্পষ্ট জানিয়েছে যে নতুন দিল্লি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে এবং কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন ৭টা বেজে ২৫ মিনিটে।